এক যে ছিল সময়, আর সেই সময়ের ধুলোমাখা পথে হেঁটে বেড়াতো অগণিত মানুষ। তাদের মধ্যে কেউ কেউ সাফল্যের সোনালি শিখরে পৌঁছাত, আর কেউ কেউ ব্যর্থতার অতল গহ্বরে হারিয়ে যেত। তাদের পদচিহ্ন সময়ের বুকে মিলিয়ে যেত বিস্মৃতির আড়ালে। কখনো কি ভেবে দেখেছেন, এই যে বিশাল দুনিয়া, এখানে কারো কারো জীবন কেন ব্যর্থতার ধুলায় ধূসর, আর কারো কারো জীবন কেন সাফল্যের আলোয় ঝলমলে? তাদের ভাগ্য কি সৃষ্টিকর্তা থেকে লেখা, নাকি তাদের হাতেই রয়েছে এমন কোনো গোপন চাবিকাঠি যা দিয়ে তারা সম্ভাবনার সব বন্ধ দরজা খুলে ফেলে? আমার নাম মনিরুজ্জামান, আর আজ উদ্দীপনের এই আসরে আমি আপনাদের শোনাব তেমনই এক গল্প, এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার গল্প, আর সেই সাথে উন্মোচন করব সাফল্যের সেই 7টি গোপন কৌশলের রহস্য যা যুগ যুগ ধরে শুধু জ্ঞানীরাই জানতেন। সুতরাং আপনার চারপাশের সব কোলাহল কিছুক্ষণের জন্য ভুলে যান, আপনার হাতে সব কাজ নামিয়ে রাখুন, চোখ বন্ধ করে আমার সাথে ডুব দিন সেই প্রাচীন নগরীর অলিতে গলিতে, যেখানে আমাদের গল্পের নায়ক রাশিদের সাথে আপনার প্রথম পরিচয় হবে, তার হতাশার সাথে, তার স্বপ্নের সাথে, তার ভাঙা হৃদয়ের সাথে। প্রথম অধ্যায়, আশাহীন নগরীর এক শিল্পী। নগরীর নাম ছিল আশার আলো, কিন্তু রাশিদের জীবনে সেই আলোর কোনো চিহ্নই ছিল না। তার ছোট্ট মাটির ঘর আর দোকানটা ছিল বাজারের সবচেয়ে অন্ধকার কোণটায়। ঘরটা যেন তার জীবনেরই প্রতিচ্ছবি, ধুলোর আস্তরণে ঢাকা, মাকড়সার জালে বোনা, একাকিত্বের চাদরে মোড়ানো। দেয়ালের পলেস্তরা খসে পড়া দাগগুলো যেন ছিল তার অপূর্ণ স্বপ্নগুলোর মতো, যা সময়ের সাথে সাথে ক্ষয়ে গেছে। রাশিদ ছিল একজন মৃৎশিল্পী, তবে সে শুধু মৃৎশিল্পী ছিল না, সে ছিল মাটির কবি। তার আঙ্গুলের ছোঁয়ায় প্রাণহীন মাটি কথা বলে উঠত, জীবন্ত হয়ে উঠত। সে যখন কাজ করত, মনে হতো যেন সে মাটির সাথে কোনো গোপন ভাষায় কথা বলছে। তার বানানো ফুলদানি, বাটি, সুরার নকশা ছিল নিখুঁত, জীবন্ত। প্রতিটি পাত্রের গায়ে সে এঁকে দিত নদীর ঢেউ, পাতার শিরা কিংবা মেঘের ভেলা। তার শিল্পকর্ম দেখলে মনে হতো এ যেন কোনো মানুষের তৈরি নয়, এ যেন প্রকৃতি নিজে নিজেকে গড়ে তুলেছে মাটির রূপে। কিন্তু সেই শিল্পের কদর করার মতো চোখ যেন নগরীর আর কারো ছিল না। তার তাকগুলো ভরা থাকত অবিকৃত পাত্রের ভারে, আর তার হৃদয় ভরা থাকত চাপা দীর্ঘশ্বাসে। প্রতিটি সকাল তার জন্য নতুন আশা নিয়ে আসত, কিন্তু প্রতিটি সন্ধ্যা সেই আশাকে হতাশায় ডুবিয়ে দিয়ে যেত। সে দেখত বাজারের অন্য কারিগরদের বানানো সাধারণ সাদামাটা জিনিসগুলোও বিক্রি হয়ে যাচ্ছে, অথচ তার সৃষ্টিশীলতার কোনো মূল্যই কেউ দিচ্ছে না। দিনের পর দিন ঋণের বোঝা বাড়ছিল, পাওনাদারদের কঠোর কথা তার কানে বিষের মতো লাগত। এক রাতে যখন পূর্ণিমার চাঁদ পুরো নগরীকে রূপালী আলোয় স্নান করাচ্ছিল, রাশিদের দোকান আর হৃদয়ের অন্ধকার ছিল আগের মতোই গভীর। সারাদিনে একটি পয়সাও আয় হয়নি, পেটে ছিল তীব্র ক্ষুধা। সে তার সবচেয়ে সুন্দর ফুলদানিটার দিকে তাকালো। চাঁদের আলোয় তার গায়ের নকশাগুলো চিকচিক করছিল। ফুলদানিটার দিকে তাকিয়ে তার মনে হলো এ যেন তার নিজেরই প্রতিচ্ছবি, বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরটা একদম খালি, শূন্য। হঠাৎ করেই তার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দোকানের মাটিতেই লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। তার ভেতরে জমে থাকা সব কষ্ট, সব হতাশা, সব অপমান যেন চোখের পানিতে পথ করে নিল। সে ফিসফিস করে বলতে লাগল, হে আমার রব, আমার চেষ্টায় কি কোনো ত্রুটি ছিল? আমার নিয়তিতে কি শুধু ব্যর্থতাই লেখা আছে? সেই কান্নারত অবস্থাতেই সে শুনতে পেল বাইরে দুই বৃদ্ধের কথোপকথন। বাতাসে ভেসে এলো এক নাম, উস্তাদ সুলাইমান। এক বৃদ্ধ বলছিলেন, নীলগিরি পাহাড়ের ওপারে এক লুকানো উপত্যকায় থাকেন সেই প্রজ্ঞাময় উস্তাদ, যার হৃদয় খাঁটি ও সৎ, আর জানার আকাঙ্ক্ষা তীব্র, কেবল পারি পারে তার দেখা পেতে। লোকে বলে তার জ্ঞান সমুদ্রের মতো গভীর, আর তার সান্নিধ্য নাকি মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। এই একটি কথাই যেন রাশিদের ডুবন্ত জীবনে খড়কুটোর মতো হয়ে উঠল। সেই মুহূর্তে সে ধুলো ঝরে উঠে দাঁড়াল। তার চোখে কান্নার জলের বদলে দেখা দিল এক কঠিন সংকল্পের আগুন। সে যাবে, সেই উস্তাদের কাছে তাকে পৌঁছতেই হবে। হয় সে সাফল্যের পথ খুঁজে পাবে, নয়তো এই জীবন শেষ করে দিবে ওই দুর্গম পাহাড়ের বুকেই। দ্বিতীয় অধ্যায়, যাত্রাপথ ও প্রথম কৌশল। নীলগিরি পাহাড়ের পথ ছিল জীবনের পথের মতোই কঠিন এবং অপ্রত্যাশিত। পায়ের নিচে পাথরের তীক্ষ্ণ ফলা, শরীরে কাঁটার আঁচড় আর মনে হিংস্র জন্তুর ভয়, সব কিছুকে সঙ্গী করে রাশিদ এগিয়ে চলল। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে তার শরীর পুড়ে যেত, আর রাতের অন্ধকারে হিমশীতল বাতাসে জমে যেত রক্ত। বহুবার তার মনে হয়েছে ফিরে যাবার কথা, কিন্তু যখনই সে চোখ বন্ধ করত, তখনই দেখতে পেত তার খালি দোকান আর পাওনাদারদের ঘৃণার দৃষ্টি। সেই স্মৃতি তাকে আবার সামনে ছেলে দিত।
3 দিন 3 রাত পর এক ভোরে তার শ্রান্ত চোখ দেখল এক শান্ত সবুজ উপত্যকা। কুয়াশার চাদর সরিয়ে যখন সূর্য উকি দিচ্ছিল তখন সে দেখতে পেল নদীর ধারে এক সাদামাটা কঠের কুটির। কুটিরের ছাদ থেকে হালকা ধোঁয়া উঠছিল। চারপাশটা এতই শান্ত যে নদীর স্রোতের শব্দ আর পাখির কলরব ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। দরজায় কড়াঘাত করার আগেই ভেতর থেকে ভেসে এলো এক মায়াবী কণ্ঠ। অপেক্ষা করছিলাম তোমার জন্য, ভিতরে এসো। রাশিদ ভিতরে প্রবেশ করে যা দেখল তাতে তার সব ক্লান্তি দূর হয়ে গেল। একজন বৃদ্ধ, যার শুভ্র দাড়ি বুক ছুঁয়েছে আর যার চোখের গভীরে যেন জ্ঞানের এক শান্ত সাগর। তিনি একটি সাধারণ মাদুরে বসেছিলেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বাদশা তার সিংহাসনে বসে আছেন। রাশিদ তাকে সালাম দিয়ে তার পায়ের কাছে বসে পড়ল। কোনো ভূমিকা না করেই সে তার সব দুঃখের কথা, তার ব্যর্থতার গল্প, তার স্বপ্নের কথা উগড়ে দিল। সব শুনে উস্তাদ শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, তুমি মাটির পাত্র বানাও কেন? প্রশ্নটা এত সহজ, কিন্তু উত্তরটা রাশিদের জানা ছিল না। সে ইতস্তত করে বলল, উস্তাদ, জীবিকার জন্য, অর্থ উপার্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য। উস্তাদের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। অর্থ হলো ছায়ার মতো বৎস। তুমি যদি ছায়াকে ধরতে ছোট, সেও ছুটবে। তুমি যদি আলোর দিকে ছোট, ছায়া তোমার পেছনে ছুটবে। তিনি রাশিদের চোখে চোখ রেখে বললেন, আজকের জন্য তোমার প্রথম শিক্ষা, তোমার কাজের পেছনের আসল আলোকে খুঁজে বের করো। সেই উদ্দেশ্য বা কেনকে খুঁজে বের করো যা অর্থ বা খ্যাতির চেয়েও বড়। তুমি কি শুধু একজন বিক্রেতা, নাকি একজন শিল্পী যে মানুষের জীবনে সৌন্দর্য বিলিয়ে দিতে চায়? তুমি কি শুধু মাটির পাত্র বানাতে চাও, নাকি তুমি চাও তোমার আবিষ্কারের মাধ্যমে মানুষের মনে আনন্দ আর প্রশান্তি ছড়িয়ে দিতে? যেই মুহূর্তে তুমি তোমার এই মহৎ উদ্দেশ্যকে খুঁজে পাবে, সেদিন থেকে তোমার কাজের আত্মা জেগে উঠবে। তোমার হাত দিয়ে যা বের হবে তার শুধু মাটির পাত্র থাকবে না, হয়ে উঠবে একটি জীবন্ত শিল্পকর্ম। আর এটাই ছিল রাশিদের শেখা সফলতার প্রথম গোপন কৌশল, নিজের কাজের গভীরে থাকা মহৎ উদ্দেশ্যকে খুঁজে বের করা। তৃতীয় অধ্যায়, ধারাবাহিকতা ও ব্যর্থতার শিক্ষা। পরদিন উস্তাদ রাশিদকে এক বিশাল খালি কলসির পাশে নিয়ে গেলেন। তার হাতে দিলেন মাটির তৈরি ছোট্ট একটি পেয়ালা। বললেন, নদী থেকে এই পেয়ালা দিয়ে পানি এনে কলসিটি পূর্ণ করো। রাশিদ কাজে লেগে গেল। সে ভাবল, এ আর এমন কি কঠিন কাজ। কিন্তু কয়েক ঘন্টা পরেই সে বুঝতে পারল কাজটা কতটা ধৈর্যের। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। তার শরীর ক্লান্ত, কিন্তু কলসির তলাটিও ঠিকমতো ভেজেনি। হতাশ হয়ে সে উস্তাদকে বলল, এ তো অসম্ভব, এই ক্ষুদ্র পেয়ালায় এ বিশাল কলসি কখনো ভরবে না। এর চেয়ে ভালো আমি বালতি দিয়ে পানি আনি। উস্তাদ তার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে ছিল নির্ভরতা। বৎস, তিনি বললেন, সফলতার পাহাড় এক লাফে জয় করা যায় না। প্রতিদিন এই এক পেয়ালা পানি একদিন এই কলসিকে কানায় কানায় পূর্ণ করবে। একেই বলে ধারাবাহিকতার শক্তি। ছোট ছোট পদক্ষেপ যা প্রতিদিন নিয়ম করে করা হয়, তার সম্মিলিত শক্তি পর্বতকেও টলিয়ে দিতে পারে। তুমি যদি একদিন বালতি দিয়ে অনেক বানিয়ে আনো আর তারপর 10 দিন কোনো কাজ না করো, তাতে কোনো লাভ হবে না। কিন্তু প্রতিদিন যদি এক পেয়ালা করেও পানি আনো, একদিন না একদিন এই কলসি ভরবেই। আর রাশিদ শিখল দ্বিতীয় কৌশল, ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার জাদুকরী শক্তি। তৃতীয় দিন ওস্তাদের নির্দেশে রাশিদ তার জীবনের সেরা একটি ফুলদানি তৈরি করল। সে তার সমস্ত আবেগ, সমস্ত শিল্পবোধ ঢেলে দিয়েছিল সেটির পেছনে, নিখুঁত, অনবদ্য। সে যখন গর্বিত মুখে ফুলদানিটি ওস্তাদের হাতে দিল, ওস্তাদ শান্তভাবে সেটিকে পাথরের উপর ফেলে ভেঙে চুরমার করে দিলেন। রাশিদের হৃদয়টিও যেন ফুলদানিটির সাথে সাথেই ভেঙে গেল। সে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। তার গলা দিয়ে শুধু একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। সে কিছু বলার আগেই উস্তাদ বললেন, কান্না করো না, ভাঙা টুকরোগুলোকে দেখো, ওরাই তোমাকে তোমার ভুলের কথা বলে দেবে। রাশিদ কাঁপা কাঁপা হাতে টুকরোগুলো পরীক্ষা করে দেখল, পাত্রটির ভেতরের দেওয়ালে বাতাসের এক ক্ষুদ্র বুদবুদ রয়ে গিয়েছিল, যা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। এই সামান্য ত্রুটির কারণেই হয়তো পাত্রটি এত সহজে ভেঙে গেছে। উস্তাদ বললেন, ব্যর্থতা তোমার শত্রু নয়, সে তোমার সবচেয়ে বিশ্বস্ত শিক্ষক। সে তোমার অপূর্ণতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যেন তুমি পরের বার আরও নিখুঁত হতে পারো। সফল মানুষেরা কখনো ব্যর্থ হয় না বলে সফল নয়, তারা ব্যর্থতাকে ভয় পায় না বলে সফল। তারা প্রতিটি ভাঙা টুকরো থেকে শেখে আর নিজেকে আরও মজবুত করে গড়ে তোলে। রাশিদের মনে গেঁথে গেল তৃতীয় কৌশল, ব্যর্থতা শেষের সংকেত নয়, বরং শেখার শুরু। চতুর্থ অধ্যায়, ধৈর্য ও জ্ঞানের পিপাসা। চতুর্থ দিন উস্তাদ রাশিদকে একটি শুকনো গিজের কাছে নিয়ে গেলেন। বললেন, এটি মাটিতে পুঁতে দাও। রাশিদ তাই করল। এরপর সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কখন চারা বেরোবে, কিন্তু কিছুই হলো না। সে অধৈর্য হয়ে উস্তাদকে বলল, কই, কিছুই তো হচ্ছে না, বীজটা হয়তো মরা।
উস্তাদ তাকে হাত ধরে নিয়ে গেলেন উপত্যকার শেষ প্রান্তে এক বিশাল শতবর্ষী বটগাছের নিচে। গাছটা এত বড় ছিল যে তার ছায়ায় পুরো একটা গ্রাম আশ্রয় নিতে পারে। উস্তাদ বললেন, এই গাছটিও একদিন তোমার পোঁতা ওই বীজের মতোই ছোট ছিল। একে বিশাল হতে বহু বছর সময় লেগেছে। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু সহ্য করে সে ধৈর্যের সাথে অপেক্ষা করেছে। আর আজ দেখো, সে কত শত মানুষকে ছায়া দিচ্ছে, পাখিকে আশ্রয় দিচ্ছে। তিনি বললেন, আমরা খুব তাড়াহুড়ো করি, আজ বীজ পুঁতে কালি ফল খেতে চাই, কিন্তু প্রকৃতি তার নিয়মে চালে। ভালো জিনিসের জন্য সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের কাজ করে যাও, সঠিক সময় তুমি তার ফল পাবেই। রাশিদ শিখল চতুর্থ কৌশল, ধৈর্যের ফল অমৃত সমান। পঞ্চম দিন উস্তাদ রাশিদকে একটি খালি চায়ের কাপ দিলেন। তারপর একটি জগ থেকে সেই কাপে পানি ঢালতে লাগলেন। কাপটি কানায় কানায় ভরে যাওয়ার পরও তিনি পানি ঢালতে থাকলেন, ফলে পানি উপচে পড়তে লাগল। রাশিদ অবাক হয়ে বলল, উস্তাদ, কাপ তো ভরে গেছে, পানি নষ্ট হচ্ছে। উস্তাদ পানি ঢালা বন্ধ করে বললেন, তোমার মনটাও যদি এই ভরা কাপের মতো হয় তাহলে আমি তোমাকে নতুন কিছুই শেখাতে পারবো না। তুমি যদি ভাবো যে তুমি সব জানো, তাহলে নতুন জ্ঞান আর তোমার মনে প্রবেশ করতে পারবে না। তিনি মৃদু হেসে বললেন, সফল মানুষেরা সারা জীবন ছাত্র থাকে। তারা বিনয়ের সাথে শেখে, প্রকৃতি থেকে, বই থেকে, এমনকি একটি শিশুর কাছ থেকেও। নিজের জ্ঞানের অহংকারকে দূরে সরিয়ে মনকে এই খালি কাপের মতো রাখো, তবেই তা নতুন জ্ঞানে পূর্ণ হতে পারবে। রাশিদ পেল তার পঞ্চম কৌশল, আজীবন ছাত্র থাকার মানসিকতা। পঞ্চম অধ্যায়, কৃতজ্ঞতা ও প্রকৃত সাফল্যের রহস্য। ষষ্ঠ দিন ছিল খুবই সাধারণ একটি দিন। ওস্তাদ রাশেদকে সাথে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করলেন। খাবার ছিল খুবই সাধারণ, দুটো রুটি, সামান্য ডাল আর এক টুকরো পেঁয়াজ। রাশেদ ভেবেছিল এত বড় একজন জ্ঞানী মানুষ, তার খাবার নিশ্চয়ই আরও ভালো হবে। খাবার আগে ওস্তাদ চোখ বন্ধ করে গভীর কৃতজ্ঞতার সাথে দোয়া করলেন। তিনি এমনভাবে খাচ্ছিলেন যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছেন। তার মুখে ছিল পরম তৃপ্তির ছাপ। রাশেদকে অবাক হতে দেখে ওস্তাদ বললেন, বৎস, তোমার যা নেই তা নিয়ে তুমি হতাশ, আর আমার যা আছে তা নিয়ে আমি কৃতজ্ঞ। এই সাধারণ খাবারও লক্ষ লক্ষ মানুষের কাছে স্বপ্নের মতো। যখন তুমি তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, তখন তোমার মন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে, আর এই ইতিবাচক মনই তোমার জীবনে আরও ভালো কিছু আকর্ষণ করবে। কৃতজ্ঞতা হলো এক শক্তিশালী চুম্বক যা সৌভাগ্য কেটে নিয়ে আনে। রাশেদ শিখল ষষ্ঠ কৌশল, কৃতজ্ঞতার শক্তি। সপ্তম এবং শেষ দিন ওস্তাদ রাশেদকে কিছু না বলে উপত্যকার অন্য প্রান্তে নিয়ে গেলেন। সেখানে গ্রামের মানুষেরা একটি কুয়ো থেকে পানি তুলছিল। শিশুরা সেই পানি নিয়ে হাসাহাসি করে খেলছিল। মায়েরা কলসি ভরি বাড়ি ফিরছিল। সবার মুখে ছিল আনন্দের ছাপ। ওস্তাদ বললেন, বহু বছর আগে এই গ্রামে পানির খুব কষ্ট ছিল। আমি আমার নিজের হাতে এই কুয়োটি খনন করেছিলাম। রাশেদ দেখল ওস্তাদের প্রতি গ্রামবাসীদের চোখে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। তারা ওস্তাদকে দেখে এগিয়ে এসে তার হাতে ফল তুলে দিচ্ছে, তার জন্য দোয়া করছে। ওস্তাদ রাশেদের দিকে ফিরে বললেন, বৎস, এতদিন আমি তোমাকে যা শিখিয়েছি তার সবই অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি শেষ কৌশলটি না শেখো। এটাই সফলতার সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। শুধু নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য বাঁচো। তোমার শিল্প, তোমার জ্ঞান, তোমার সাফল্য সবই অর্থহীন যদি তা অন্যের উপকারে না আসে। তুমি যখন নিজের সামর্থ্য দিয়ে মানুষের জীবনকে সুন্দর করবে, তাদের সাহায্য করবে, তখন তুমি যে আত্মিক প্রশান্তি আর সম্মান পাবে তার কোনো তুলনা হয় না। প্রকৃত সাফল্য হল মানুষের হৃদয় জায়গা করে নেওয়া। শেষ অধ্যায়, নতুন রাশেদ ও উদ্দীপনের আলো। 7 দিন পর রাশেদ যখন উপত্যকা থেকে বিদায় নিল, তখন সে আর আগের সেই হতাশ যুবক ছিল না। তার কাঁধে কোনো ঋণের বোঝা ছিল না, ছিল না কোনো হতাশার ভার। তার কাঁধে ছিল 7টি কৌশলের জ্ঞান, আর হৃদয় ছিল আত্মবিশ্বাসের অফুরন্ত শক্তি। সে তার আশার আলো নগরীতে ফিরে এলো। তার দোকানটা একই ছিল, কিন্তু রাশেদ ছিল সম্পূর্ণ নতুন একজন মানুষ। সে তার কাজের কেন খুঁজে পেয়েছিল। সে আর পাত্র বিক্রি করত না, সে বিক্রি করত শিল্পের মাধ্যমে আনন্দ।
সে প্রতিদিন ভোরবেলায় পাখির ডাকে জেগে উঠত আর গভীর রাত পর্যন্ত ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টায় নিজেকে নিখুঁত করে তুলত। কোনো পাত্র ভেঙে গেলে সে হতাশ হতো না, বরং একটি ইতিবাচক মনোভাব নিয়ে নিজের ভুল থেকে শিখত। ক্রেতার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করত না, বরং ধৈর্যের সাথে নিজের কাজকে আরও সুন্দর করে তুলত। সে নতুন কারিগরদের কাজ দেখে শিখত, নিজেকে সবসময় জ্ঞানের জন্য ক্ষুধার্ত রাখত। দিন শেষে যা আয় হতো আর জন্য সে অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করত। এবং সবচেয়ে বড় পরিবর্তন এলো তার কর্মে। সে তার আয়ের একটি অংশ দিয়ে গ্রামের গরিব শিশুদের জন্য একটি পাঠশালা খুলল, যেখানে সে তাদের বিনামূল্যে মৃৎশিল্প শেখাত। সে তার জ্ঞান আর শিল্পকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে এক স্বর্গীয় আনন্দ খুলে পেল। ধীরে ধীরে কোনো বিজ্ঞাপন ছাড়াই রাশেদের নাম নগরীর সবার মুখে মুখে ফিরতে লাগল। মানুষ শুধু তার পাত্র কিনতেই আসত না, আসত তার কাছ থেকে জীবনের দর্শন শিখতে, তার ইতিবাচক শক্তির অংশীদার হতে। তার ছোট্ট দোকানটি পরিণত হল নগরীর সবচেয়ে আলোকিত স্থানে। সেদিন রাশেদ বুঝেছিল সফলতা কোনো গন্তব্য নয়, সফলতা হলো একটি যাত্রা, যা এই 7টি কৌশলকে পাথেয় করে চলতে হয়। শেষ কথা, আপনার উদ্দীপন। গল্পটি এখানেই শেষ হলো, কিন্তু আপনার জীবনের গল্পটি হয়তো এখান থেকেই শুরু হতে পারে। রাশেদের মতো আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মৃৎশিল্পী, আর আমাদের কর্ম, আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তাভাবনাই হলো সেই মাটি যা দিয়ে আমরা আমাদের ভাগ্যকে রূপ দিই। ওস্তাদের শেখানো সেই 7টি কৌশল, উদ্দেশ্যের শক্তি, ধারাবাহিকতার জাদু, ব্যর্থতা থেকে শেখা, ধৈর্যের গুণ, আজীবন শিক্ষা থাকা, কৃতজ্ঞতার মহিমা এবং অন্যের জন্য কিছু করার আনন্দ, এই সবগুলোই আপনার হাতে রয়েছে। এই গল্পের কোন অংশটি বা কোন কৌশলটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল, তা যদি আমাদের সাথে ভাগ করে নেন, হয়তো আপনার একটি কথাই অন্য কোনো রাশেদের জন্য হয়ে উঠবে নতুন এক উদ্দীপন। আজকের এই আসর এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। ততদিন পর্যন্ত নিজের ভেতরের শিল্পীকে জাগিয়ে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।